ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি। আমাদের চ্যানেলে আমরা তোমাদেরকে বিভিন্ন এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি, তোমরা জানো। এছাড়াও আমরা রিসেন্টলি তোমাদের যে ইস্যুসগুলো আসছে, যেমন এসআইআর বা ওবিসি নিয়ে যে সমস্যা, সেইগুলোতেও তোমাদেরকে গাইড করার জন্য আমরা অলরেডি ভিডিও তোমাদেরকে দিয়েছি। আজ আমরা একটু ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে, তোমরা জানো যে অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইন্ডিয়া ইজ ডাইং, মানে ইন্ডিয়াজ ইকোনমি ইজ ডাইং, মানে ভারতের অর্থনৈতিক অবস্থা নাকি ভেঙে পড়ছে। এটা কি সত্যি সত্যি কথা? একদম কি জাস্টিফাই করছে কথাটা? সেটা আমরা ভারতের যে এখন বর্তমান পরিস্থিতি সেই অনুযায়ী আমরা বিচার বিবেচনা করে দেখব। দেখো, বর্তমানে ভারতের শিক্ষা, অর্থনীতি আর কূটনৈতিক সম্পর্ক এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। চাকরি প্রার্থীরা আজ রাস্তায়, শিক্ষার্থীরা হতাশ, আর বিশ্ব ভারতকে নিয়ে যা ভাবছে তা আমাদের চোখ খুলে দেওয়ার মতো। আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব ভারতের বর্তমান পরিস্থিতি, শিক্ষাক্ষেত্রে দুর্দশা, অর্থনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সম্পর্কের সংকেত। চলুন তাহলে ভিডিও শুরু করি। ভারতের শিক্ষাক্ষেত্রে ভবিষ্যতের প্রতিচ্ছবি না হতাশার ছায়া। যে কোনো দেশেরই শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেই দেশের ভিত্তি। সেই দেশের শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে আস্তে 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 সেই দেশ কিন্তু পিছিয়ে যেতে বাধ্য। ভারতের শিক্ষা ব্যবস্থা কেবল পাঠদানে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। কিন্তু সাম্প্রতিক বাস্তবতা যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই ভিত্তি ক্রমশই যেন দুর্বল হয়ে পড়ছে। আজকে ছাত্র সমাজ অনিশ্চয়তা, দীর্ঘ প্রতীক্ষা এবং ন্যায় বিচারহীন নিয়োগ ব্যবস্থার শিকার। তাহলে এই ভবিষ্যৎ কি? তাহলে ছাত্রদের কি? আজ আমাদের যে ছাত্ররা, যারা, আমি যদি এখন রিসেন্ট পার্সপেক্টিভ বলি, তাহলে কিন্তু আমাদের কলেজে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজে ভর্তির হার কিন্তু অনেক কম। কারণ মোটামুটি বলতে পারো অনলি 30 থেকে 40% সিট ভর্তি হয়েছে, 60 থেকে 70% সিটই কিন্তু খালি। কিন্তু কেন এরকম হচ্ছে? তাহলে কি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে? এই তো হলো আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। নেক্সট দেখো, এসএসসি। এই এসএসসি নিয়ে বলতেই হয়, না বললে হয় না। কারণ সেন্ট্রালের যে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন, এইখানের মাধ্যমে কিন্তু বছর প্রচুর নিয়োগ হয়। তোমরা জানো এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এসবের মাধ্যমে কিন্তু প্রতি বছর অনেক নিয়োগ হয়। এবার এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, সেই এসএসসি নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু স্বচ্ছতা দেখা যাচ্ছে না। কোনো সময় নর্মালাইজেশনের নামে অনেক নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে। আবার রিসেন্টলি টিসিএসকে সরিয়ে যে এডিকুইটি বলে কোম্পানিকে যে টেন্ডারটা দেওয়া হচ্ছে এক্সাম কন্ডাক্ট করার জন্য, যাতে কী পরিমাণ যে প্রবলেমের সৃষ্টি হচ্ছে, কী পরিমাণ সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা তোমরা হয়তো অনেকে জেনেছো। যদিও আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে, যে মিডিয়াগুলো আছে, তারা কিন্তু এগুলোকে একটাও কভার করছে না। কেন কভার করছে না সেটা তারাই জানে, বা তোমরাও জানো, সেগুলো বলে আমরা তর্ক যাচ্ছি না। তো কিন্তু এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু সঠিক করা দরকার। এবং এই যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটা তো অনেক অনেক প্রয়োজনীয় আন্দোলন। সবার এই আন্দোলনে যোগদান কিন্তু অবশ্যই করা দরকার। কারণ এই এসএসসির মাধ্যমে যদি নিয়োগ ভালো না হয়, তাহলে এই যে ছাত্ররা পড়াশোনা করছে, চাকরির জন্য যারা পড়াশোনা করছে, তারা যদি চাকরি না পায়, বা দেশের অর্থনীতিতে যদি খারাপরা, যারা যোগ্য নয়, অযোগ্যরা যদি চাকরি পেয়ে যায়, তাহলে দেশের অবস্থা কিন্তু অবশ্যই খারাপ হতে চলেছে। নেক্সট দেখো, প্রতিবাদ নয় এ যেন নিপীড়িত আত্মার আর্তনা। মানে আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে সেন্ট্রালের এসএসসির কথা বললাম। এবার রাজ্য এসএসসি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যদি বলি, তো এইখানে তো একটা বিশাল ঘোটালা হয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। এখানে 26,000 শিক্ষকের চাকরি পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে। 2016 যে নিয়োগটা হয়েছিল সেটা কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে। এর বিরুদ্ধে কিন্তু অনেক আন্দোলন চলছে। এবং আগামীকাল, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আগামীকাল সেই অনুযায়ী একটা রায় আসার কথা আছে। 5ই আগস্ট রিভিউ পিটিশনের রায় আসার কথা আছে, এটা তোমরা জানো। কিন্তু কথা হচ্ছে যে এই যে অন্যায়গুলো কেন হচ্ছে, কারা করছে? যারা শুধু টাকা দিচ্ছে তারাই কি শুধু অন্যায়গুলো করছে?
তারা যদি ঘুষ দেওয়া অন্যায় হয়, ঘুষ নেওয়াও অন্যায়, কিন্তু শাস্তি কেন শুধুমাত্র পাবে শিক্ষকরা? যাই হোক, সার্বজনীন ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক শুদ্ধতার দাবিতে রাস্তায় নেমেছে আজ শিক্ষকরা। তাহলে একদিকে তোমরা দেখলে ছাত্ররা, একদিকে আছে শিক্ষকরা, কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে ডাক্তাররা আন্দোলন করছে। এইভাবে তারও আগে তোমরা যদি যাও তাহলে তোমরা দেখেছো যে না, কৃষকরা আন্দোলন করেছে। তাহলে বাকি থাকছে কারা? তাহলে এই যে একটা আমাদের সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা কি আমরা বলতে পারি যে এটা সঠিক পথের দিকে যাচ্ছে? দেখো, তার মানে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কেন্দ্রে এসএসসি কেলেঙ্কারি, উভয় ক্ষেত্রে স্পষ্ট প্রশাসনিক কাঠামো দুর্নীতিগ্রস্ত এবং অকার্যকর হয়ে পড়েছে। যোগ্যতা নয়, বরং টাকার বিনিময়ে ভাগ্য নির্ধারিত হচ্ছে। এটা একটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক ট্রেন্ড। এটা কিন্তু যদি হতে থাকে তাহলে কিন্তু আমাদের ভারতের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। জনগণের মধ্যে গভীর অসন্তোষ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে রাষ্ট্রযন্ত্রের প্রতি। নেক্সট দেখো, তাহলে এতে আমরা শিক্ষা ব্যবস্থার কথা বললাম, আমরা এমপ্লয়মেন্টের কথা বললাম। এবার যদি আমরা সত্যি কথা ইকোনমিতে আসি, ইকোনমির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব ডিফারেন্ট সিনারিও। আমরা যদি দেখি জিডিপি কিন্তু বাড়ছে, জিডিপি বাড়ছে, তাহলে জিডিপি বাড়ছে তার মানে কি আমাদের ইকোনমি স্টেবল? যদি স্টেবল হয় তাহলে শেয়ার বাজার কেন কমছে? শেয়ার বাজার কিন্তু পতন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো দেখো, মুদ্রাস্ফীতি, জিডিপি, এগুলো সব ইকোনমিক টার্ম। এগুলো কিন্তু আমরা যখন ইকোনমিক পড়াই বা পড়িয়েছি তোমাদেরকে, সেইখানে সেই চ্যাপ্টারগুলোতে কিন্তু এই জিডিপি, মুদ্রাস্ফীতি, এগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝানো আছে। তাহলে কেন এই ভারতের যে মুদ্রা আইএনআর বলছি, ইন্ডিয়ান রুপিজ, সেটা কিন্তু ইউএস ডলারের থেকে দিনে 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 কমছে? কেন কমছে? যদি ভারতের অর্থনীতির অবস্থা এতই ভালো থাকে তাহলে কেন কমছে? এটা বড় প্রশ্ন। আবার তুমি দেখবে ভারতে অনেক রিসেন্টলি তোমরা দেখবে অনেক যারা সুযোগ্য, যাদের অনেক ট্যালেন্টেড, তারা কিন্তু অনেকেই দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। কারণ ভারতে কিন্তু সেই রকম এমপ্লয়মেন্ট সুযোগ আমরা দিতে পারছি না। তাহলে এত বড় ভারতবর্ষ, যেখানে জনসংখ্যা এত বেশি, সেক্ষেত্রে তো আমাদেরকে সিস্টেম তো আরও উন্নত করা উচিত ছিল। যাই হোক, দেখো রিসেন্টলি আমাদের আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া ইজ ডাইং বলে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তো ডোনাল্ড ট্রাম্পের কথা যে সবসময় সত্যি, বা তিনি যে সবসময় যা বলছেন ভেবেচিন্তে বলেন, সেটা তো মোটেও নয়। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেও একজন হট করে কথা বলে ফেলে, মানে মার্কেট গরম করার জন্য মাঝে মাঝেই বিভিন্ন রকম কথা বলে থাকে। তাই তিনি এই কথাটা বলেছেন বলে যে ইন্ডিয়া ডাইং হয়ে যাবে, সেটা মোটেও না। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে ইন্ডিয়া কিন্তু সব থেকে বেশি এক্সপোর্ট করে আমেরিকার সঙ্গে। আমেরিকা কিন্তু সেই এক্সপোর্টের উপরে 25% চার্জ বসিয়েছে। এইটা হচ্ছে বড় প্রশ্ন, যে এর ফলে ভারতের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে কি না। অন্যদিকে আবার আমরা দেখতে পাবো যে ভারতবর্ষ কিন্তু আমাদের ইউকের সঙ্গে কিন্তু একটা ভালো সন্ধি করেছে, যেখানে মোটামুটিভাবে বলতে পারো যে ট্যাক্স ফ্রি ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য। আবার অন্যদিকে যদি দেখি, এই আমেরিকা কিন্তু আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরেকটা কথা বলেছেন যে তারা পাকিস্তানের সঙ্গে তেলের ব্যাপারে চুক্তি করেছে এবং ভারত নাকি ভবিষ্যতে এই পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে। সেটা সময়ই বলে দেবে যে সেই পরিস্থিতিতে ভারত যাচ্ছে কিনা। নেক্সট দেখো, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি, আশার আলো নাকি বাণিজ্যিক চালবাজি, যেটা আমি এখনই তোমাদেরকে বললাম। যে এই ভালো করে এখানে দেখো, এই যে পাকিস্তান আর এই যে আমেরিকা, এরা কিন্তু সন্ধি করেছে। আবার এইদিকে ভারত এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউকে, এরা কিন্তু সন্ধিতে যুক্ত হয়েছে। তো কাদের সন্ধিটা বেশি ফ্রুটফুল হবে সেটা দেখার বিষয়। এই তেল নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু চলছে। ঠিক আছে, এই ছবিটা একটু দেখো, বোঝার চেষ্টা করো। তাহলে প্রশ্ন কী থাকছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই চুক্তির সুবিধা কি সাধারণ প্রার্থী বা তরুণ সমাজের কাছে পৌঁছাবে, নাকি কেবল কর্পোরেটের স্বার্থেই সীমাবদ্ধ থাকবে? বড় প্রশ্ন এটা, আমাদেরকে সময় এটা উত্তর করবে, আমাদের এখন কিছু করার নেই। দেখো, ছাত্র সমাজের কথা যদি আমরা বলি, তাহলে আজকে ছাত্র সমাজ কেবল পড়ুয়া নয়, প্রতিবাদীও বটে। তারা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সরকারি অবহেলা এবং নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করছে। প্রশ্ন উঠছে, এই লড়াই কি আদৌ ফলপ্রসূ হবে, নাকি তারা সময়ের শিকার হয়ে হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? তাহলে ভারতের ইকোনমি যতই গ্রো করুক, জিডিপির ব্যাপারে গ্রো করুক, আমরা কিন্তু এডুকেশন,
এমপ্লয়মেন্ট, এডুকেশন, এমপ্লয়মেন্ট বা হেলথ সেক্টর সমস্ত জায়গাতে কিন্তু আমরা একটা ডিক্লাইন দেখতে পাচ্ছি। বিশেষ করে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বলো বা গোটা ভারত বলো, সব জায়গায় একটা গড়মিল আমরা খুঁজে পাচ্ছি এবং একটা খুব বাজে অবস্থার কিন্তু পরিস্থিতি মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আবার দেখবে একটা জিনিস, সরকার কিন্তু সমস্ত আমরা যে মানুষদেরকে ব্যস্ত রাখছে কিন্তু কাগজ, তাদের যে ডকুমেন্টস, তাদের নাগরিকত্বর প্রমাণ, এই নিয়ে কিন্তু মানুষ ব্যস্ত আছে। হ্যাঁ, যারা ভুল পথে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে তাদেরকে ভারত থেকে তাড়ানো হোক, সেটা আমরাও চাই, কিন্তু তার মানে ভারতের সমস্ত জনগণকে শুধুমাত্র সেই দিকে ঠেলে দেওয়া, সময় নষ্ট করা, এটাও কিন্তু উচিত নয়। এটা আমাদের পার্সোনাল মতবাদ। তোমরা কি বলছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও, একটা অ্যানালাইসিসমূলক ভিডিও। যদি তোমাদের ভালো লাগে জানাবে। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।